আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো তোমাদের এই যে ভাইয়া আইসিটি নিয়ে এত বেশি টেনশন হচ্ছে, তো এই টেনশনটা কমায় দেওয়ার জন্য চলে এসেছি। বেসিক্যালি দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে পরীক্ষা ভালো করা লাগবে। তুমি যদি আইসিটিতে এ প্লাস ইনশিওর করতে চাও ভাইয়া, তোমাকে যেমন এমসিকিউ তে ভালো করা লাগবে, তোমাকে সৃজনশীলের মধ্যে ভালো করা লাগবে, তাই না? বলো তো। আচ্ছা, তো সৃজনশীলে ভালো করার জন্য অবশ্যই তোমাদের যে এই যে একটা করে সৃজনশীলের যে ক নাম্বার ভাইয়া, এই ক নাম্বারটা কিন্তু একদম সঠিক লেখা লাগবে। তারপরে যে খ নাম্বারে যে প্রশ্নগুলো আসবে এটা মোটামুটি লেখা লাগবে। আর গ আর ঘ যদি মোটামুটি বানায়ও লিখে দিয়ে আসতে পারো ভাইয়া, তারপরে দেখবা যে তুমি একটা ভালো নাম্বার পেয়ে গিয়েছো। তো আজকে আমরা দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এটা একটা ওভারঅল সাজেশন দিব, এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমরা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যেমন দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। তো এইটা শুরু করার আগে বলতে চাচ্ছি, এত সুন্দর নোটটা তৈরি করেছে যিনি, তাকে একটু বলে দেই। তোমরা সবাই জানো আমাদের স্বপ্নের পাঠশালার আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে, ঠিক আছে, আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের যিনি হেড আমাদের স্বপ্নিল শাহ ভাইয়া, উনি কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। ওনার নিজের একটা প্রতিষ্ঠান রয়েছে, ইনফিনিটি স্টুডেন্ট কেয়ার। তোমরা ইউটিউবে এটা লিখে সার্চ করলে তার প্রতিষ্ঠানটা পেয়ে যাবা। সেখানেও তোমরা কিন্তু বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, আইসিটি, এই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা। ওকে, তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আসলে খুব সুন্দরভাবে এই নোটটা তৈরি করেছে তোমাদের জন্য। তো আমরা এখন এইগুলা আসলে একটু একটু করে পড়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের কিন্তু ভাই এমসিকিউ পোর্শনের কাজও মোটামুটি শেষ। তোমাদের যদি মনে হয় যে ভাই আইসিটি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দরকার, হ্যাঁ, তুমি অনেক জায়গায় এমসিকিউ পাবা, বাট আমি যদি তোমাকে আইসিটি এমসিকিউ গুলো সলভ করাই, আমার বেসিক্যালি টার্গেট থাকবে তোমাকে একদম সহজভাবে পড়িয়ে দেওয়ার, এবং তুমি যেন সেগুলো অ্যান্সার করে আসতে পারো। তো আমাদের প্রায় 350 প্লাস এমসিকিউ রেডি রয়েছে। যদি তোমাদের এই ক্লাসগুলো লাগে, তাহলে এখনো যদি সময় আছে, তাহলে আমি আগামীকালকে সকালে তোমাদেরকে দিয়ে দিতে পারি। তোমরা একটু ভাইয়া আমাদের কমেন্ট করে জানাবা। এবং যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা, তুমি ইউটিউব থেকে দেখলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা একটু ফলো করে রাখবা, যাতে পরবর্তীতে তুমি সকল ভিডিওগুলো পেয়ে যাও। ওকে, তো যারা এখনো ফলো করো নাই ভাইয়া, একটু কষ্ট করে ফলো করবা। তো আসো আমরা একটু করে দেখার চেষ্টা করি। প্রথম যে আমাদের প্রশ্নটা দেখো এই চ্যাপ্টার থেকে আসতে পারে, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি। ঠিক আছে, তো ভার্চুয়াল রিয়েলিটি কি এটা তোমরা সবাই জানো, যে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে, কি বলছো দেখো তো, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। তবে দেখো, এগুলো কিন্তু আসতে পারে ভাইয়া, যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি, যে ভার্চুয়াল রিয়েলিটি বেসিক্যালি এটা দেখো, এটা কিসের সম্বন্ধে তৈরি, এটা দুইটা জিনিস, একটা আছে হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার, এর মাধ্যমে এটা তৈরি এমন একটা কৃত্রিম পরিবেশ। এটা কৃত্রিম পরিবেশ বেসিক্যালি, যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরি। তো যখন এটা একজন ব্যবহারকারী এটা ইউজ করবে বা ব্যবহার করবে, তখন তার কাছে এটা বাস্তব বলে মনে হবে। একদম সিম্পল ভাবে চিন্তা করো, তুমি সবাই জানো যে ভার্চুয়াল রিয়েলিটি এটা বেসিক্যালি হচ্ছে একটা কৃত্রিম পরিবেশ, দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি, একটা হার্ডওয়্যার একটা সফটওয়্যার। কিন্তু যখন এটা ব্যবহারকারী এটা ব্যবহার করবে, তখন তার কাছে এটা বাস্তব বলে মনে হবে। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আশা করি এটা মুখস্থ হয়ে গিয়েছে। এরপর পড়বা এখান থেকে যে নিউরাল নেট কি। দেখো, নিউরাল নেট হলো ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটা পদ্ধতি যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথাটাই হচ্ছে ভাইয়া, যে নিউরাল নেট এটা কিসের মতো কাজ করে, মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। তুমি যদি বলো যে নিউরাল নেট হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, এটা বলতে পারলেই হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোবোটিক্স কি। এটা তোমাদের গ নম্বরেও চলে আসতে পারে, ঘ নম্বরেও আসতে পারে, বাট বেসিক্যালি ধারণাটা কি এটা আমি তোমাকে একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি। যে রোবোটিক্স জিনিসটা কি, এটা হচ্ছে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের কি করে, ধারণা করে, নকশা করে, উৎপাদন করে এবং কার্যক্রম, দেখো কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, এটাই হচ্ছে বেসিক্যালি রোবোটিক্স। তাহলে রোবোটিক্সটা কি তুমি একটু দেখে নিবা, যে রোবোটিক্স কি বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, তাই হচ্ছে বেসিক্যালি রোবোটিক্স। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, ক্রায়ো সার্জারি কি। ক্রায়ো সার্জারি কি, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে ক্রায়ো সার্জারি কি, ক্রায়ো সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি। তাহলে এটা এক নাম্বার কথা হচ্ছে ভাইয়া, যে ক্রায়ো সার্জারি কি বলতো, এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। কি পদ্ধতি? চিকিৎসা পদ্ধতি। তো এখানে বেসিক্যালি কি করা হয়, দেখো যে অত্যাধিক শীতল তাপমাত্রা, অত্যাধিক শীতল তাপমাত্রা, কি তাপমাত্রা ভাইয়া? শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা ত্বক যেটা আছে এগুলোকে ধ্বংস করে। তার মানে আমি তোমাকে যদি সিম্পল কথা বলি, ধরো তোমার শরীরের কোনো একটা টিস্যু বা ত্বক, ঠিক আছে, এখানে তোমার একটা অপ্রত্যাশিত আচরণ করতেছে বা রোগাক্রান্ত হয়ে গিয়েছে, তো এইগুলাকে ধ্বংস করার জন্য বেসিক্যালি ক্রায়ো সার্জারি করা হয়, এবং ক্রায়ো সার্জারি বেসিক্যালি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। ওকে, এবার এইখান থেকে রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, যে ক্রায়োজেনিক
এজেন্ট কি? দেখো এই যে আমাদের ক্রায়ো সার্জারি করলাম একটু আগে, এই ক্রায়ো সার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য দেখো এই যে বিভিন্ন গ্যাস, যেমন হচ্ছে তরল, এই যে তরল, ঠিক আছে, এছাড়াও এই যে নাইট্রোজেন, তারপর আর্গন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলিকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। এই তরল গ্যাসগুলিকে কি বলে ভাইয়া? ক্রায়োজেনিক এজেন্ট বলে। এরপরে দেখো বলা আছে যে ক্রায়োপ্রোব কি? দেখো ক্রায়োপ্রোব হলো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আলট্রা থিন সুচ ও মাইক্রো ক্যামেরা যুক্ত নল, যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয়। একটু এগুলো রিডিং দিলেই বাবা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিছি আমি। এরপরে দেখো বায়োমেট্রিক্স কি? মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। অর্থাৎ এই যে ধরো যে এটা কিন্তু অনেকগুলো জায়গায় ব্যবহার করা হয় বায়োমেট্রিক্স, ঠিক আছে? তুমি হাতের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছ, এটার মাধ্যমে সুন্দরভাবে একটা মানুষকে কিন্তু শনাক্ত করা যাবে। এটা বিভিন্ন অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট তুমি যেটাকে বলো সেটাই কিন্তু। তো মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো বায়ো ইনফরমেট্রিক্স কাকে বলে? বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটা বিষয়, যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোকে ব্যাখ্যা করে। ন্যানো টেকনোলজি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এখানে ন্যানো টেকনোলজি কাকে বলে? তো বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাই হলো ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি এই কয়েকটা তুমি যদি পড়তে পারো ভাইয়া, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য। ওকে, এরপরে কিন্তু আমাদের যখন আইসিটি আমরা এমসিকিউ সাজেশন দিব, তখন আমরা তোমাদেরকে এমসিকিউ গুলো পড়িয়ে দিব, প্রত্যেকটা এমসিকিউ তোমাকে ধরে ধরে পড়াই দিব। তো এখন দেখো ভাইয়া, আমরা তোমাদের এই যে 2 নাম্বার চ্যাপ্টারে চলে আসি। দেখো 2 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কমিউনিটি সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, তো এগুলো আমরা একটু করে দেখার চেষ্টা করি। যেমন দেখো প্রথমেই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, ব্যান্ডউইথ কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় সেটাই ব্যান্ডউইথ, এটা তোমরা সবাই জানো। এরপরে দেখো এই প্রশ্নগুলো কিন্তু আসে ভাইয়া, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এগুলো তুমি ভালো মতো পড়বা, ঠিক আছে? এখানে শুধু ফুল ডুপ্লেক্স দেওয়া আছে, তুমি হাফ ডুপ্লেক্সের সাথে দেখবা। যেমন এখানে তার আগে একটু দেখো যে সিনক্রোনাস ট্রান্সমিশন কি? যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে বিরতিহীনভাবে, এখানে এই কথাটাই জাস্ট মনে রাখলেই হবে যে এখানে জাস্ট বিরতিহীন, কোনো বিরতি নেই, বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো যায়, তাই হচ্ছে ভাইয়া সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন কি? তুমি মনে রাখবা যে এখানে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো যায়। এরপরে ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স সবগুলোই দেখবা। যেমন ফুল ডুপ্লেক্সের উদাহরণটা কি ভাইয়া? টেলিফোন, মোবাইল। কেন ভাইয়া? এখানে দুই দিক থেকে ডাটা আদান প্রদান হচ্ছে। দেখো যে ব্যবস্থায় দুইটা ডিভাইসের মধ্যে একই সাথে এবং দুই ডিভাইস থেকে কি হচ্ছে ভাইয়া? ডাটা আদান প্রদান করা যাচ্ছে। তো এটাই বেসিক্যালি হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেমন এখানে বলা আছে টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। এরপর দেখো ডেটা ট্রান্সমিশন মোড কি? দুটো ডিভাইসের মধ্যে ডেটা বা তথ্য প্রবাহের দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। কি বলছে? দুটা ডিভাইসের মধ্যে তথা ডেটা প্রবাহের দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। এরপরে ভাইয়া পিকোনেট কি? দেখো যে ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট। এরপরে আসো ওয়াইমেক্স কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। যে ওয়াইমেক্স দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে একটা দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি যেটা প্রচলিত ডিএসএল এবং তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে? এটা একটু করে সুন্দর মতো দেখলেই আশা করি ওয়াইমেক্স কি এটা তোমরা পারবা। এরপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ব্লুটুথ কি? ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটা পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে। এরপর হচ্ছে বলছে ইনফ্রারেড কি? দেখো বলছে 300 গিগাহার্টজ থেকে এই যে 430 হার্টজ পর্যন্ত, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সি যেটা আছে ভাই, এটাকে আমরা কি বলি? ইনফ্রারেড বলি, ঠিক আছে? এটা একটু ভালো মতো দেখবা। তাহলে কত থেকে কত ইনফ্রারেড? 300 থেকে 430, এটা মনে রাখতে পারলেই হবে। এরপর বলছে রোমিং কি? দেখো রোমিং কি? যে মোবাইল ফোন ব্যবহৃত হয় সেটির কভারেজ এরিয়ার বাহিরে গিয়ে ও অনবরত ডেটা সার্ভিস
পাওয়াকে রোমিং বলা হয়। অর্থাৎ একটা মনে করো তুমি এলাকায় আসো বা একটা জায়গায় আসো, এটা মনে করো আমাদের নর্মালি তুমি চিন্তা করতে পারো যে আমরা ওয়াইফাই লাইন যেটা ইউজ করি, এটার কাভারেজ এরিয়া মনে করো তোমার এই রুম থেকে পাশের রুমে পাচ্ছে, বাট এর বাইরে গিয়েও যদি এটা ডাটা কাভার করতে পারে সেটাকে বলা হয় রোমিং বলা হয়। এটাই বলছো। দেখো এই যে মোবাইল ফোন যে মোবাইল ফোন ব্যবহৃত হয় সেটির কাভারেজ এরিয়ার বাহিরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। ওকে, সো এটা একটু দেখবা। এরপরে তোমাকে বলছে এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, তো এই প্রশ্নটা একটু দেখো যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি। একাধিক ক্লায়েন্ট ওয়ার্ক স্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এগুলো একটু করে দেখবো ভাইয়া। এরপরে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন পিয়ার টু পেয়ার নেটওয়ার্কটা কি জিনিস। পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাই পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক। সো তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ভাইয়া শুধুমাত্র রিডিং করে যাচ্ছে, বেসিক্যালি দেখো এই জিনিসগুলো একটু মুখস্থের পড়াশোনা, তো তোমরা এগুলো একটু পড়ে নিও। পরবর্তীতে যখন আমি এমসিকিউ তোমাদেরকে সমাধান করাই দিব তখন আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার চেষ্টা করবো এবং এখানে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা যায় আমি সেগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। বাট তোমরা এগুলো একটু পড়ে নিও ভাইয়া, এগুলো একটু কষ্ট করে পড়ে নিও। এরপর দেখো এখানে বলা আছে মডেম কি। মডেম হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে একটা কম্পিউটারে এর তথ্যকে অন্য কম্পিউটারে পৌঁছে দেয়। এরপর বলছে মডুলেশন কি। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর, তার মানে কি একটা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার পদ্ধতিকেই বলা হচ্ছে মডুলেশন। ডিমডুলেশন জিনিসটা কি। কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কর্তৃক অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকেই বলা হচ্ছে ডিমডুলেশন। এরপরে এনসিআই কি একটু দেখবা। যে যন্ত্র কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আলাদা করে ব্যবহার করতে হয় তাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সুইচ কি, এটা একটু দেখবা। গেটওয়ে কি, এখানে এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, বাট তোমাদের সুইচ এবং গেটওয়ে দুইটাই গুরুত্বপূর্ণ। এখানে বলছো দেখো যে সুইচ কম্পিউটার নেটওয়ার্ক তৈরির বিশেষ ডিভাইস যা কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না। সংঘর্ষ এড়ানোর জন্য এমএসি অ্যাড্রেস ব্যবহার, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়। এরপর এখানে দেওয়া আছে গেটওয়ে কি। দেখো কি বলছে, যে যন্ত্র ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় সেটাই হচ্ছে বেসিক্যালি গেটওয়ে। এগুলো একটু দেখবা ভাইয়া। আবার আমি যদি তোমার সবগুলো পড়াই দিই তোমাদের মনে হয় রিডিং করতেছেন, কারণ এইগুলো নিয়ে আমি যদি অনেকদিন থেকে অ্যানালাইসিস খুব একটা করি না, ঠিক আছে। যেহেতু আমাদের এই তোমাদের কমন টাইপের যে পড়াশোনাগুলো আছে আমি জাস্ট তোমাকে চেষ্টা করি সবগুলো জিনিস একসাথে গুছিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এগুলো আমার থেকে তোমরা নিজেরাই ভালো পারো, যেহেতু আমার থেকে তোমরা নিজেরাই ভালো পারো, তোমরা নিজেরাই ভালো জানো। জাস্ট তোমাদের একটু কাজ হবে কয়েকবার রিডিং দেয়, ঠিক আছে, কয়েকবার করে রিডিং দেয়। বাট এই স্লাইডটা যেহেতু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আশা করি এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে তুমি যে বোর্ডে পরীক্ষা দিবা সেই বোর্ডের ঠিক আছে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবা যে কোন ফরম্যাট থেকে আসছে, বা সবগুলো বোর্ডেরই যদি প্রশ্নগুলো দেখতে পারো আর এগুলো মোটামুটি দেখলেই হবে। আর পাশাপাশি যদি সময় থাকে হাতে তাহলে বোর্ড প্রশ্নগুলো একটু দেখবা, কাভার আপ হয়ে যাবে, চাপ নেওয়ার কোনো সুযোগ নেই এখানে। ওকে, তো এবার দেখো এখানে যে জিনিসটা বলছে ভাইয়া যে ক্লাউড কম্পিউটিং কি জিনিস, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাউড কম্পিউটিং কি। দেখো নিজস্ব ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটা বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেষ্ট ব্যবহার ও যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এগুলো তোমরা আশা করি পারবা, এগুলো তোমরা আশা করি পারবা, ঠিক আছে। তো আমরা এবার পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে দেখো আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভাইয়া, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আমরা এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা শুরু করব। তো দেখো কি বলছে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নই দেওয়া আছে তোমাদের জন্য, এগুলো ভালো মতো পড়তে হবে, ঠিক আছে, এগুলো ভালো মতো তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে বলছে যে সংখ্যা পদ্ধতির বেস কি। কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির বেস বা ভিত্তি। এবার বলছে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় সেটাই হচ্ছে ভাইয়া রেডিক্স পয়েন্ট। যদি বলে যে রেডিক্স পয়েন্টটা কি ভাইয়া, তাহলে রেডিক্স পয়েন্ট কি, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবার বিট কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবা যে কোনো না কোনো বোর্ডে চলে আসছে। তো বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো বিট এবং এই বিট হলো বেসিক্যালি 0 এবং 1, এটা আসতে পারে। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এটা দেখবা যে 0 এবং 1 এ দুই চিহ্ন ব্যবহার করে গড়ে ওঠা সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে তোমাদের বলা আছে যে এই যে ভাই দেখো কি বলছে এখানে, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। সংখ্যা প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। খুব ভালো, এই যে খুব ভালোটা প্রশ্নটা খ নাম্বারে আসতে পারে, 2 এর পরিপূরক কি বর্ণনা করতে বলতে পারে, এটা খুব ভালো একটা প্রশ্ন। যে কোনো বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে নিয়ে যে সংখ্যা পাওয়া যায়
তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় সেটা হচ্ছে ভাই কি বেসিক্যালি বলতো 2 এর পরিপূরক। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদেরকে দিয়েছি, যেমন চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে। দেখো, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার পূর্বে প্লাস মাইনাস দিতে হয়। তো চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা কি বলছে দেখো তো সাইন নাম্বার বলে। কোড কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে বেসিক্যালি কোড। এরপরে বলছে যে বিসিডি কোড কি, এটা একটু ভালো মতো দেখবা, এটাও গুরুত্বপূর্ণ, এটাও অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। যে বিসিডি কোড কি, একটা দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। ইউনিকোড, বিসিডি কোড, ইউনিকোড সবগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখবা। এই ইউনিকোডের সাথে তোমাদের আস্কি কোডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে যে আস্কি কোডটা কি, এটা একটু দেখবা। এরপরে বুলিয়ান ধ্রুবক কি, এটা একটু দেখবা। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ ভাইয়া, ঠিক আছে, এগুলা সবগুলোই এখানে গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের আছে যে সত্যক সারণিক, এটাও পরীক্ষা আসে কিন্তু, দেখছো একটা বিশেষ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বিশেষ প্রক্রিয়ায় কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায়, সেটি যদি একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণী, বা এটাকে আরেকটা কি বলা হয়, ট্রুথ টেবিল বলা হয়। এটাকে কি বলা হয় এটাও কিন্তু জানা লাগবে, ঠিক আছে, সত্যক সারণীর অপর নাম কি এটাও একটু জেনে রাখবা। এরপরে দেখো বলছে যে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কি, ঠিক আছে, কি বলছে যে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কি, এটাও কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা একটু দেখবা। এনকোডার কি, ডিকোডার, এনকোডার ডিকোডার 100% ইম্পর্টেন্ট। এনকোডার কি, ডিকোডার কি, এটা হচ্ছে দুইটাই 100% ইম্পর্টেন্ট। তো এনকোডার কি বলছে যে এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে। আর ডিকোডার কি, দেখো ডিকোডার কি বলছে যে ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটা সিগন্যাল প্রদান করে। এগুলো মুখস্থ করবা একটু করে। অ্যাডার কি, কাউন্টার কাকে বলে, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আছে রেজিস্টার কি এবং হচ্ছে কাউন্টারের মোড কি, এগুলো ভাইয়া একটু করে যদি দেখো তাহলে দেখবা যে আশা করি তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কমন চলে আসবে, ঠিক আছে, এখান থেকে প্রশ্নগুলো কমন চলে আসবে। আচ্ছা, এরপরে চলে আসো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। দেখো ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো এই যে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এখান থেকেও দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে দিচ্ছি। যেমন আইপি অ্যাড্রেস কি, দেখবা যে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের একটা নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। তারপর হচ্ছে এফটিপি কি, এটা একটু ভালো মতো দেখবা, যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা মনে রাখলেই হবে। তারপর ব্রাউজার কি, এইচটিটিপি কি, এটাও কিন্তু পরীক্ষা আসে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। ইউআরএল কি, এটা পরীক্ষা আসতে পারে ক নাম্বারের জন্য, যে ইউআরএল জিনিসটা কি। তাহলে ইউনিফর্ম রিসোর্স কি বলছে দেখো তো, লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ওয়েব অ্যাড্রেস বলা হয়। ওয়েব পোর্টাল কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েবসাইট কি, এটাও পরীক্ষা আসবে, দেখবা যে এইগুলোর মধ্যে একটা চলে আসছে যে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। তারপরে এখানে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, যেমন তোমাদের এখানে বলছে যে সার্চ ইঞ্জিন কি, তারপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কি, এগুলো দেখবা। এইচটিএমএল ট্যাগটা কি, এটা পরীক্ষা আসে ভাই। এইচটিএমএল ট্যাগ কি, এটা ভালো মতো পরীক্ষা আসে, যে এইচটিএমএল ট্যাগ হলো একটা বিশেষ কিওয়ার্ড যা নির্দিষ্ট নির্দেশনা প্রদান করে এবং কিভাবে ওয়েব ব্রাউজারের বিষয়বস্তুগুলো প্রদর্শিত হবে তা কিন্তু নির্ধারণ করে। এরপরে দেখো ভাইয়া এইচটিএমএল এ এট্রিবিউট কি, এই যে ভাই কি বলছে এট্রিবিউট কি, এইচটিএমএল এ এট্রিবিউট হলো এলিমেন্টের একটা অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বা ফাংশনালিটি বৃদ্ধি করে। এরপর হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স কি, এলিমেন্ট কি, এগুলো কিন্তু সবগুলাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। তোমরা একটু এগুলো পড়ো, এগুলো থেকেই কমন চলে আসবে। হাইপার লিঙ্ক কি এবং হচ্ছে ওয়ার ফ্রেম কি, এগুলো দেখবা। এর মধ্যে হাইপার লিঙ্ক কি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছিল, যে এক পেজ থেকে অন্য পেজে বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপনের পদ্ধতিকে হাইপার লিঙ্ক বলে, ঠিক আছে, হাইপার লিঙ্ক বলে। আচ্ছা, তো এরপরে চলো আমরা আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে আমরা সেই চ্যাপ্টারে একটু করে চলে যাব। আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে আমরা যদি সেই চ্যাপ্টারে একটু করে যাই, সেটা হচ্ছে দেখো এই যে ভাই প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে আমাদের সর্বশেষ চ্যাপ্টার। এখান থেকে তুমি যেগুলো পড়বা, যেমন এখানে দেখো বলা আছে যে ভোলাটাইল মেমোরি কি, যেসব মেমোরি ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে ভাই, আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে অস্থায়ী মেমোরি, ঠিক আছে, এটাকে তুমি বলতে পারবা অস্থায়ী মেমোরি। অর্থাৎ তুমি যখন পিসি বা কম্পিউটার বন্ধ করতেছো তখন তোমার ডেটাগুলো হারিয়ে যাবে, তুমি কিন্তু পরবর্তীতে সেই ডেটাগুলো আর পাবে না। ওকে, তো এইটা তোমাদের একটু এখানে মাথায় রাখা লাগবে। এরপরে দেখো যেটা বলছে যে প্রোগ্রাম কি, প্রোগ্রাম হলো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশনার সমষ্টি, ঠিক আছে। তারপর 4GL কিটা দেখবা, মেশিন ভাষা, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মেশিন ভাষাটা কি। 0 এবং 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে মেশিন কোড বলে, আর এই ভাষাটিকেই বলা হয় মেশিন ভাষা। তারপর বলা আছে যে কম্পাইলার কি, এটাও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্পাইলার কি দেখবা একটু করে, যে কম্পাইলার হলো একটা অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনট্যাক্স গুলোকে
মেশিন করে রূপান্তর করে। তো অনুবাদক প্রোগ্রাম কি, তারপর হচ্ছে ডিবাগিং কি, দেখো প্রোগ্রামের ভুল সমাধান করাকে ডিবাগিং বলা হয়। এগুলা সবাই ভাইয়া খাতার মধ্যে লিখে লিখে বারবার করে পড়ো, যেহেতু সময় আসছে এগুলো বারবার করে পড়ো। সিনট্যাক্স এরর কি, ধ্রুবক কি, চলক কি, তারপর হচ্ছে যে এক্সপ্রেশন কি, এগুলো পারবা না ভাইয়া, এই সবগুলো পড়তে হবে, একটা বাদ দেওয়া যাবে না। কিওয়ার্ড কি, অ্যারে কি, এই যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যারে কি, অ্যারে কি, ঠিক আছে। এখন যেহেতু সময় হাতে কম, ঠিক আছে, এই জিনিসগুলো আমার যদি আমি এক্সপ্লেনেশন করতে যাই অনেক বেশি সময় লাগবে, আমি চাচ্ছি এই জন্য তোমরা নিজেরাই এই জিনিসগুলো একবার রিডিং দিয়ে মাথার মধ্যে রাখো। এমসিকিউ যদি তোমাদের লাগে আমি সেক্ষেত্রে এমসিকিউ তোমাদের হেল্প করতে পারি, এমসিকিউ গুলো বুঝাই দিব, ঠিক আছে, শুধু রিডিং করে যাবো না এমসিকিউতে, এমসিকিউ গুলো তোমাদের বুঝায় বুঝায় পড়াই দিব যদি তোমাদের লাগে, ঠিক আছে। আমাদের রেডি করে আছে, এই যে দেখো আমাদের এমসিকিউ রেডি করা আছে, তোমরা লাগলে কমেন্ট করো, আগামীকাল সকালের মধ্যে ভিডিওটা দিয়ে দিব তোমাদেরকে। তো অ্যারে কি বলছে দেখো, যে সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটা বিশেষ ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায়। এরপর বলছে ফাংশন কি, দেখো কি বলছে, বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। তো এই যে প্রশ্নগুলো ভাই তোমাদেরকে দিলাম, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা সবগুলো একটু ভালো মতো পড়ো, আশা করি তোমাদের এখান থেকেই কমন চলে আসবে, ওকে। আর এর বাইরে তোমরা একটু বোর্ড প্রশ্নগুলো দেখবে, এর বাইরে দেখতে চাইলে একটু বোর্ড প্রশ্নগুলো দেখতে পারো। আর আমরা তোমাদের এমসিকিউ নিয়ে কাজ করতেছি, যদি এমসিকিউ লাগে সেটা অবশ্যই দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা তোমাদের এমসিকিউ দিয়ে দেবো। আর যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা, ওকে। তো যারা এতক্ষণ ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।